সে ভাবল তার জন্য কিনবে, কিন্তু কাব্য তেমন কিছু বলছে না। কাব্য নিজেই শাড়ির ধরন ও রং বেছে নিচ্ছে। 2টা শাড়ি কিনে নেয়, যদিও নিশিকে তেমন কিছু বলেনি। তারপর দুজন জুস কর্নারে গিয়ে কিছুক্ষণ বসে চলে যায়। নিশিকে বাসায় নামিয়ে নিশিকে অবাক করে লাল শাড়িটা নিশির হাতে দেয়। তারপর বাইক চালু করে চলে যায়। নিশি ধন্যবাদ ও বলতে পারল না। দরজায় টোকা দিতেই দরজা খোলে মেঘ। মেঘ বেশ ফুরফুরে মেজাজে আছে, মুখে হাসি, তবে এর কারণটা কাব্য বুঝে না। কাব্য রুমে চলে যায়। তারপর মেঘ, কাব্য ডাক শুনে মেঘ রুমে যায়। মেঘ রুমে যেতেই কাব্য ব্যাগ থেকে কালো শাড়িটা বের করে মেঘের দিকে বাড়িয়ে দেয়। মেঘ কাব্যের দিকে তাকিয়ে আছে। এটা সত্যি কাব্য তো? যে তাকে অত্যাচার করতে বিয়ে করেছে সে আজ শাড়ি দিচ্ছে? মেঘের অবস্থা দেখে কাব্য গলা খাকিয়ে উঠে। নাও কাব্য। হ্যাঁ মেঘ। মেঘ শাড়িটা হাতে নেয়। মনে মনে বেশ খুশি। কাব্য কি আবার তাকে ভালোবাসতে শুরু করেছে? তাহলে তো ভালোই। মেঘ শাড়িটা নিয়ে বেরিয়ে আসে। এসে শাড়িটা বুকে চেপে ধরে। আজ আর এখনই পরবে সে। মেঘ শাড়ির দিকে তাকিয়ে থাকে। কাব্য ফ্রেশ হয়ে বারান্দায় চেয়ারে বসে মাথা ফেলে চোখ বন্ধ করে থাকে। একটা তন্দ্রা ঘোরে আচ্ছন্ন হয়ে যায় কাব্য। রাত 1-1টা। শুনছ মেঘ? ডাক শুনেই কাব্য মুখ তুলে তাকায়। দরজার সামনে দাঁড়িয়ে আছে মেঘ, তার আনা কালো শাড়িটা পরে, খোলা চুল, চোখে কাজল আর লাজুক মুখ। নিচের দিকে তাকিয়ে আছে মেঘ। দেখতে পরীর থেকে কম লাগছে না। কাব্য উঠে দাঁড়ায়, তারপর ধীরে ধীরে এগিয়ে আসে। মেঘের বুকের ভেতর ধড়ফড় শুরু হয়। কাছে আসতেই মনে হচ্ছে তার দম আটকে যাবে। বলো কাব্য, খেতে চলো। নিচের দিকে তাকিয়ে। যাও, আমি যাচ্ছি। মেঘ কাব্যের দিকে তাকায়। যাহ, কাব্য নিজের ফোনের দিকে তাকিয়ে আছে। তার দিকে কি তাকায়নি? মেঘ মুখ ফুলিয়ে কাব্যের দিকে তাকিয়ে আছে। কাব্য মেঘের দিকে তাকায়। মুখের অবস্থা দেখে ভ্রু কুঁচকে তাকায় কাব্য। কি কাব্য? কিছু না, রেগে। মেঘ দ্রুত রুম থেকে চলে যায়, কিন্তু আবার ফিরে এসে কাব্যের সামনে তাকায়। নিন ধরুন। কাব্যের শার্টটা কাব্যের হাতে ধরিয়ে দেয়। তারপর আবার বেরিয়ে যায়। কাব্য দেখল শার্টের বোতাম সেলাই হয়ে গেছে। কাব্য হেসে ফোনের দিকে তাকায়। না, ভালোই, মেঘের ছবিটা বেশ ভালোই তোলা হয়েছে। কাব্য রুম থেকে বেরিয়ে আসে। মেঘ রেগে রান্নাঘরে দাঁড়িয়ে কি যে কাজ করছে সে হয়তো নিজেও জানে না, কিন্তু রেগে আছে তা বোঝা যাচ্ছে। কাব্য গিয়ে টেবিলে বসে। মেঘ এসে মা আর নিজের জন্য খাবার নিয়ে বসে খাওয়া শুরু করে। আমার খাবার? কাব্য। নিয়ে খাও মেঘ। কাব্য অবাক হয়ে মায়ের দিকে তাকায়। মাও হাসছে। কাব্য আর কি করবে? বেচারা উপহার দিয়েও এই ব্যবহার পাচ্ছে। খাবার নিজেই নিয়ে খাওয়া শুরু করে। খাবার শেষ করে রুমে চলে আসে কাব্য। হঠাৎ পাশে তাকিয়ে দেখে মেঘ কফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কাব্য হাত বাড়িয়ে নিতে গেলেই মেঘ সরিয়ে ফেলে। এটা আমার। মেঘ, তো আমার কই? কাব্য, নিজে নিয়ে খাও। তোমার মনে হচ্ছে তুমি। কি? হ্যাঁ। কি? রেগে? না, কিছু না, ভয় পেয়ে। মেঘ কফি শেষ করে বেরিয়ে যায় রুম থেকে। কাব্য তাকিয়ে থাকে মেঘের চলে যাওয়ার দিকে। হঠাৎ কাব্যের মাথায় একটা কথা আসে। আচ্ছা, হঠাৎ মেঘের মধ্যে একটা বউ বউ ব্যাপার প্রকাশ পাচ্ছে মনে হচ্ছে। কাব্য হেলান দিয়ে দাঁড়িয়ে ভাবছে কথাটা। হঠাৎ কেউ একজন তার কাঁধে হাত রাখে। কাঁধে হাত পড়তেই ঘুরে তাকায় কাব্য। মা দাঁড়িয়ে আছে। কি ভাবছিস মা? না, কিছু না, বলেই জানালা দিয়ে বাইরে তাকায়। মা পাশে দাঁড়ায়। দেখ, আমি জানি না তোদের মাঝে কি হয়েছে, কিন্তু মেঘের যে মন খারাপ তা বোঝা যাচ্ছিল। মেয়েটা বারবার হাসার চেষ্টা করেছে আমার সামনে, কিন্তু একা হলেই আনমনা হয়ে যায়। তবে মেয়েটা তোকে ভালোবাসে, না হলে এখন তো একটুতেই বাপের বাড়ি ছোটে অনেকেই। কিন্তু দেখ, তা না করে মেঘ খুনসুটি করছে তোর সাথে। ওকে কষ্ট দিস না মা, বলেই মা চলে যায়। কাব্য কথা শুনেও না শোনার ভান করে দাঁড়িয়ে আছে। মেঘ অপরাধ করেছে, তাই শাস্তি তাকে পেতেই হবে। কাব্য গিয়ে দরজা লাগিয়ে দেয়। আজ ওর রুমে আসাই বন্ধ। এসে বিছানায় শুয়ে পড়ে কাব্য। বাইরে বাজের ঝলক দেখা যাচ্ছে। এই রে, ঝড় হবে নাকি? মেঘ তো আবার বাজ ভয় পায়। ভাবতেই মনে পড়ে 4 বছর আগের কথা। এক সন্ধ্যায় দুজন হেঁটে বাসায় ফিরছিল।
হঠাৎ চারপাশ থেকে ঝড় বাতাস শুরু হয়। মেঘ ভয়ে কাব্যের হাত চেপে ধরে, তারপরই তো ঝড় শুরু। একটা রিকশাও নেই রাস্তায়, তাই রাস্তার পাশে একটা শেড এ দাঁড়ায় দুজনে। হঠাৎ বিশাল একটা বাজ পড়ে, সাথে সাথে মেঘ কাব্যের বুকে মুখ লুকায়। সে রাতে 2 ঘন্টা মেঘ কাব্যের বুকে ছিল। কথাগুলো মনে পড়তেই কাব্যের মন ভালো হয়ে যায়, কিন্তু তারপরই মনে পড়ে মেঘের ছেড়ে যাবার কথা। কাব্য কিছু না ভেবেই এবার ঘুমানোর চেষ্টা করে, আর ঘুমিয়েও পড়ে। হঠাৎ বাজের শব্দ শুনে কাব্যের ঘুম ভেঙে যায়। এত জোরে বাজ পড়ল! মেঘ কোথায়? কাব্য উঠে দাঁড়ায়। রুমে নেই। কিভাবে থাকবে? দরজা বন্ধ। বাইরের রুমে এসে দেখে সেখানেও নেই। তাহলে কোথায় মেঘ? কাব্য চিন্তায় পড়ে যায়। সত্যি আবার বাপের বাড়ি? না না, মেঘ তা করতে পারবে না। তাহলে? হঠাৎ কাব্যের মনে একটা কথা জেগে উঠে আর দ্রুত বেরিয়ে যায়। ছাদের দিকে এগোতেই দেখতে পায় ছাদের এক কোণায় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। গায়ে কাঁটা দিয়ে উঠে। এই ঝড়ের মাঝে কে দাঁড়িয়ে আছে? কাব্য ভয়ে ভয়ে সেদিকে এগোয়। এ তো মেঘ! মেঘ শূন্যভাবে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ভূতে ধরল নাকি? কাব্য এসে মেঘের পাশে দাঁড়ায়। ঝড়ের বেগ অনেক। এই তুমি এত রাতে এখানে কি? এই ঝড়ের মাঝে? ভয় হচ্ছে না কাব্য? আমার আবার ভয়। মেঘ! কাব্যের গায়ে কাঁটা দিয়ে উঠে, ভয়ের স্রোত বয়ে যায় গায়ে। এমন কথা তো ভূত পেতনিরা বলে। তার মানে ও মেঘ না? পেতনি? কাব্য ভয়ে ভয়ে মেঘের দিকে তাকায়। মেঘ আকাশের দিকে তাকিয়ে আছে। মানে কি? তুমি তো ঝড় আর বাজকে ভয় পেতে। কাব্য: পেতাম। সবকিছু আগের মতোই আছে। তুমি, আমি, আমাদের ভালোবাসা? কিছুই না কাব্য, কিছুই আগের মতো নেই। বদলে গেছে সব। এখন আমি চাইলেও আগের মতো হবে। তাই নিজের ভয় আর ভালোবাসা দুটোকেই মেরে ফেলতে চাইছি। আমি না ভয় কখনো ভালোবাসিনি। তুমি তো বেসেছ, তাও ভালোবাসার মানুষকে কষ্ট দিতে পারছ। মেঘের কথার কোনো উত্তর দেয় না কাব্য। দাঁড়িয়ে না থেকে যাও, ঝড় বেড়েছে। মেঘ! কাব্য কিছু না বলে ঘুরে হাঁটা ধরে। মেঘকে আসার জন্য না বলেই। মেঘ কাব্যের চলে যাওয়া দেখতে থাকে। কষ্টও পায়। কাব্য রুমে গিয়ে শুয়ে পড়ে। মেঘ কিছুক্ষণ পর এসে সোফায় শুয়ে পড়ে। পরের দিন সকালে কাব্যের ঘুম ভেঙে যায় মায়ের ডাকে। কাব্য উঠে দরজা খুলে দেখে মা দাঁড়িয়ে আছে। মুখে চিন্তার ভাব। কাব্য: মেঘের প্রচণ্ড জ্বর, রান্নাঘরে মাথা ঘুরে পড়ে গেছে। শুনেই কাব্য দ্রুত বেরিয়ে দেখে মেঘ রান্নাঘরে পড়ে আছে। মা তো তাকে উঠাতে পারবে না। কাব্য গিয়ে কোলে তুলে রুমে নিয়ে শুইয়ে দেয়। মেঘের গায়ে প্রচণ্ড জ্বর। কাব্য ডক্টরকে কল দেয়। মা মেঘের মাথায় জলপট্টি দিতে থাকে। ডক্টর এসে মেডিসিন দিয়ে যায়। কাব্যকে অফিসের জন্য রেডি হতে দেখে মা এগিয়ে আসে। কিরে, তুই আজ ও কাজে যাবি? মা: হুম। কেন? কাব্য: বোমা এত অসুস্থ, তোর উচিত ওর পাশে থাকা। মা: আমি ডক্টর নই, আর আমার কাজ আছে। মা: আমি ঠিক আছি, ওকে যেতে দিন। অভিমানের সুরে বল মেঘ। মেঘ জানালার দিকে তাকিয়ে আছে। কাব্য কিছু না বলে বেরিয়ে যায়। অফিসে গিয়ে কাজ করা বাদ দিয়ে ডেস্কে মাথা ফেলে শুয়ে আছে কাব্য। নিশি এসে এমন দেখে কাব্যের গায়ে হাত দিয়ে আটকে উঠে। তার ও জ্বর। রাতে ভিজে এসে ভেজা মাথা নিয়েই ঘুমিয়ে পড়েছিল। তাই এই জ্বর হয়তো। কাব্য ঘুমিয়ে আছে। নিশি পাশে বসে কাব্যের কাজ করে দিচ্ছে, তাও ডাক দিচ্ছে না। ভালোবাসে কি না? কষ্ট সহ্য হয় না। কাব্য নিশির দিকে মুখ করে ঘুমিয়ে আছে। নিশির চোখ বারবার কাব্যের দিকে যাচ্ছে। নিজেকে ধরে রাখা অসম্ভব হয়ে যাচ্ছে। ঠোঁট জোড়া কাছে এনে ছোঁয়ায় কাব্যের কপালে। তারপর আবার কাজে মন দেয় নিশি। দুপুরে নিজেই খাবার নিয়ে আসে। কাব্য মাত্রই ঘুম ভেঙেছে। নিশি খাবার এনেছে বলে কাব্য তেমন কিছু বলল না। খাবার শেষ করে নিশি কাব্যকে মেডিসিন খাইয়ে দেয়। কাব্য কেমন যেন চুপচাপ। মনে হচ্ছে নিজের মাঝে নেই। বিকেলে কাব্য জলদি বেরিয়ে যায় অফিস থেকে। বাসায় ফিরে দেখে মেঘ এখনো বিছানায় শুয়ে আছে। জ্বর কিছুটা কম, কিন্তু শরীর অনেক দুর্বল। কাব্য চেঞ্জ করে এসে বারান্দায় গিয়ে চেয়ারে বসে। হঠাৎ দরজায় টোকা পড়ে। মা গিয়ে দরজা খুলে দেখে নিশি দাঁড়িয়ে আছে। আরে নিশি! মা: জিবি আন্টি, আসলে ও অসুস্থ তাই। বাহ, মেঘ অসুস্থ তাই দেখা করতে এসেছ? মেঘ: না আন্টি, আমি তো কাব্যের জন্য এসেছি। ওর তো শরীর খারাপ, গায়ে অনেক জ্বর। কি বলো?
জবি আন্টি। কখন থেকে? জানি না, তবে অফিসে ঘুমিয়েছিল, তখন দেখলাম গায়ে জ্বর অনেক। মা আর নিশি রুমে গিয়ে দেখে কাব্য চেয়ারে বসে ঘুমিয়ে আছে। শরীর খারাপ, ক্লান্ত। নিশি বিছানার পাশে দাঁড়ায়। মেঘ যখনই জানতে পারে কাব্যের শরীর, তখনই বিচলিত হয়ে উঠে কাব্যের কাছে যায়। কাঁধে হাত দেবে তখনই। দাঁড়াও মেঘ। নিশি, দাঁড়াও মেঘ। কাব্যের গায়ে হাত দিও না, নিশি। নিশির কথা শুনে মেঘ অবাক হয়ে ঘুরে তাকায়, কিন্তু পরক্ষণেই চোখ নামায়। নিশিই তো তারপরে কাব্যের স্ত্রী হবে, তাই তার অধিকার আছে কাব্যের উপর। কেন নিশি? মা, আসলে আন্টি ও সারাদিনে কাজ শেষ করে ক্লান্ত, তাই এখন যেহেতু ঘুমাচ্ছে, ঘুমাক। বিরক্ত করা ঠিক হবে না, নিশি। মেঘ নিশির দিকে তাকায়। নিশির মুখে মৃদু হাসি। তবে তা কাব্যের জন্য। মেঘ কিছু না বলে আবার বিছানায় বসে। নিশি এসে মেঘের পাশে বসে। তোমার ও শরীর খারাপ, তাই না নিশি? না, ঠিক আছি আমি, দাঁত চেপে। আচ্ছা। নিশি হালকা হেসে বলে, মেঘের হাসি পাচ্ছে না। ইচ্ছে করছে এই পেতনিকে বের করে দিতে, কিন্তু পারছে না। নিশি বসো তোমরা, আমি চা নিয়ে আসি। মা, আন্টি, আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? আমি চা করছি। নিশি, না মা, আমি চা করছি। মেঘ, না মেঘ, তুমি অসুস্থ, আমি করছি। না নিশি, তুমি মেহমান, আমি করছি। মেঘ, আমি অনেকবার এখানে চা করে খাইয়েছি, আমি করছি। না নিশি, আমি এই বাড়ির বউ, তাই আমি করছি। দুজনের কথার শব্দে কাব্য জেগে যায়। একজন বানালেই হবে, না হলে আমিই বানাচ্ছি। কাব্য উঠে। দুজনেই চুপ করে যায়। নিশি রান্নাঘরে চলে যায়। মেঘ কাব্যের দিকে তাকিয়ে থাকে। কাব্য বসে আবার হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করে। কাব্যের শরীর ভালো লাগছে না। মা, আমি রাতের খাবার। মেঘ, এই চুপচাপ শুয়ে থাকো মা। মেঘ কিছু বলল না। কিছুক্ষণ শুয়ে থাকার পর মেঘ উঠে বেরিয়ে রান্নাঘরের কাছে গিয়ে শুনতে পায় নিশি ফোনে কারো সাথে কথা বলছে। হ্যাঁ, কাল তো ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, ভাবছি কাল অফিসে যাবার পর ওকে নিয়ে বের হব। কাল তো অফিস বন্ধ, পহেলা ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডে। নিশি। বাইরে থেকে মেঘ রাগে গজগজ করতে থাকে। এই পেতনি কাল কাব্যকে নিয়ে ঘুরবে। ঘোরাচ্ছি, মেঘ মনে মনে। আরে হ্যাঁ, কাল আমি নীল শাড়ি আর ও নীল পাঞ্জাবি পরবে। নিশি ফোনে। ইস, নীল থাড়ি, নীল থান্দাদি পরাবো কাল ভালো করে। মেঘ মনে মনে। আরে হ্যাঁ, আচ্ছা শোন, রাখছি, পরে কথা বলবো। নিশি। নিশি ফোন রেখে হাতে চা নিয়ে বের হবে দেখে মেঘ আড়ালে সরে যায়। মেঘের মনে রাগ। নিশি বের হতেই মেঘ পা দিয়ে লেং মেরে নিশিকে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু নিশি গিয়ে সোজা কাব্যের গায়ে পড়ে, যে পানি আনতে আসছিল। কাব্য নিশিকে ধরে ফেলে। নিশি কাব্যের চোখের দিকে তাকিয়ে আছে, আর মেঘ রেগে আগুন। ছাড়ুন মেঘ। মেঘের ধমক খেয়েই কাব্য নিশিকে ছেড়ে দেয়, আর নিশি ধপাস করে পড়ে যায়। উফ মা, নিশি। সরি সরি কাব্য। একদম ঠিক হয়েছে, মেঘ মনে মনে। কাব্য নিশির হাত ধরে টেনে তোলে। ছেড়ে দিলে কেন নিশি? আমি তো এই, আপনি চেঁচালেন কেন? কাব্য, আমার ইচ্ছে। বলেই মেঘ রুমে চলে যায়। এই কাব্য, এই মেয়ের কি মাথায় ছিট আছে? নিশি। হ্যাঁ একদম। কাব্য, উফ মা, কোমরটা গেল। যাও রেস্ট নাও ওই রুমে। একটু বেটার ফিল করলে বাসায় যেও, আমি ড্রপ করে দিবনি। কাব্য, হুম। নিশি চলে যায়। কাব্য ভাবতে থাকে, হঠাৎ মেঘ এমন করছে কেন? নিশিকে দেখে তার হিংসা কেন হচ্ছে? রুমে গিয়ে দেখে মেঘ শুয়ে শুয়ে বই পড়ছে। কাব্য সেদিকে খেয়াল না করে বারান্দায় গিয়ে ফুল গাছে পানি দিতে থাকে। তার পছন্দের গাছগুলো। দিনের একটা সময় এদের সাথেই কাটে তার। মেঘ বারবার আর চোখে কাব্যের দিকে তাকায়। আমার মন খারাপের রাতের মন ভালো করা ভোরের আলো হবে। মেঘ। শুনেই কাব্য থমকে যায়। এই কথাটা সে মেঘকে বলেছিল প্রপোজ করার সময় 4 বছর আগে। মেঘের এখনো মনে আছে? কাব্য ঘুরে তাকিয়ে দেখে মেঘ বই পড়ছে আর আনমনে বিড়বিড় করছে। কাব্য আবার নিজের কাজে মন দেয়। মেঘ হেসে কাব্যের দিকে তাকায়। এই ছেলে আজও নিজের অনুভূতি লুকাতে পারে না। আজ ওর অনুভূতি চোখে প্রকাশ পায়। তুমি আমার জীবনে একটা হঠাৎ আসা বৃষ্টির মতো, যা আসলে মন ভালো হয়ে যায়। মনে জাগে নানারকম আবদার, কিন্তু আবদারগুলো শেষ হবার আগেই তুমি নামের বৃষ্টিটা শেষ হয়ে যায়। প্রায় পাই না তোমার ছোঁয়া, তুমি যেন এক মায়াবী ধোয়া। লেখাটা ডায়েরিটার একটি পাতায় লেখা। কাব্য রাতে মাঝে মাঝে এমন লেখে।
লেখায় লুকিয়ে থাকে অনেক কথা। মেঘ উঠে কাব্যের দিকে ঘুরে বসে। কিন্তু কাল তো নিশি কাব্যকে নিয়ে বের হবে, যদি প্রপোজ করে আর কাব্য রাজি হয়ে যায়। না না, এমন হতে দেয়া যাবে না। কাল যেভাবেই হোক এদের আটকাতে হবে। কাল তুমি ওই পেতনির সাথে কিভাবে যাও আমিও দেখব, মেঘ মনে মনে